এটা হচ্ছে অ্যান্টার্কটিকা, যেটা কিনা যুগ যুগ ধরে মানুষের চিন্তাভাবনা থেকে অনেক দূরে এবং মানুষের জন্য একটা ভয়ঙ্কর মিস্ট্রি হিসেবে রয়ে গেছে। হোক সেটা ব্লাড ওয়াটারফল, মিস্টেরিয়াস অ্যানিমেল, আন্ডার ওয়াটার লেক, এমনকি আন্ডার ওয়াটার একটা জলজ্যান্ত শহর। অ্যান্টার্কটিকা সম্পর্কে এমন কিছু মিস্টেরিয়াস মিথ এবং ফ্যাক্ট আছে যেগুলোর ধারে কাছে আজ পর্যন্ত মানুষ যেতে পারেনি। তাছাড়া অ্যান্টার্কটিকা হচ্ছে গিয়ে পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে এখন পর্যন্ত কোনো মানুষ বাস করে না, কারণ এখানে তাপমাত্রা শীতের সময় -90 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। তাছাড়া 300 কিলোমিটার পার আওয়ার স্পিডে অ্যান্টার্কটিকায় অনেক সময় তুফান হয়ে যায়, যেটা কিনা বরফের তুফান নামে পরিচিত। আর তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অ্যান্টার্কটিকা হচ্ছে একটা ড্রাই ল্যান্ড। এটা এতটাই ড্রাই যে এটাকে অনেকে মরুভূমি পর্যন্ত বলে ফেলে, কারণ এখানে মাত্র 51 মিলিমিটার প্রতি বছর বৃষ্টি হয়। তবে মানুষের বসবাসের উপযুক্ত না হলেও যুগ যুগ ধরে অ্যান্টার্কটিকা দখল করার জন্য পৃথিবীর অনেক দেশে ট্রাই করেছে। যেমন অ্যান্টার্কটিকার এই ম্যাপটা দেখুন, এই সাইডটা ফ্রান্স ক্লেম করে, এই সাইডের পুরোটা নরওয়ে ক্লেম করে, আর রাইট সাইডের এই পুরো জায়গাটা অস্ট্রেলিয়া ক্লেম করে। এমন করে ব্রিটেন, চিলি, আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডও অ্যান্টার্কটিকার কিছু পার্টকে ক্লেম করে। কিন্তু এখানেই কোয়েশ্চেনটা চলে আসে যে আসলে অ্যান্টার্কটিকার বরফের নিচে কি এমন আছে যে পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারগুলো এটার দখল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই ব্যাপারটা জানার ট্রাই তো অবশ্যই করব। তাছাড়া অ্যান্টার্কটিকা সম্পর্কে আমরা এমন কিছু ইনফরমেশন জানবো যেগুলো হয়তোবা আপনি আগে কোনোদিন জানতেন না। আমরা এইটাও জানার ট্রাই করব যে অ্যান্টার্কটিকার ডিসকভার কে করেছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এইটাও বের করার ট্রাই করব যে অ্যান্টার্কটিকার বরফের নিচে কি এমন আছে যেটার জন্য পৃথিবীর সবগুলো সুপার পাওয়ার একসাথে এটার দখল নিতে চাইছে। এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে অ্যান্টার্কটিকা কে ডিসকভার করেছে। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা ডিপেন্ড করে আপনি কোন জায়গা থেকে জিজ্ঞেস করছেন। কারণ ব্রিটিশাররা বলে তারা অ্যান্টার্কটিকা ডিসকভার করেছে, আর রাশিয়ানরা বলে তারা অ্যান্টার্কটিকাতে প্রথম পাড়ে গেছে। তবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল আজ থেকে কয়েক শত বছর আগে অ্যান্টার্কটিকা সম্পর্কে তার একটা বইতে লিখে গিয়েছিল, যেখানে সে বলেছিল পৃথিবীটা পুরোপুরি গোল, আর নর্থ সাইড আর সাউথ সাইড একে অন্যের মিরর রিফ্লেকশন। তাছাড়া 2021 সালে রয়্যাল সোসাইটি অব নিউজিল্যান্ড একটা স্টাডি করে এটা বের করে যে হয়তোবা অস্ট্রেলিয়ার পাশে পলিনেশিয়ান আইল্যান্ডের মাওরি লোকজন প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা ডিসকভার করেছিল। কারণ তাদের পুরনো বইগুলো ঘাটাঘাটি করলে এইটা বেরিয়ে আসে যে তারা এমন একটা কন্টিনেন্ট ডিসকভার করে ফেলেছিল যেটা পুরোপুরি বরফে ঢাকা, যেটা কিনা পৃথিবীর সাউদার্ন সাইডেও। তবে রেকর্ডের যে হিস্টোরি আছে সেখানে ব্রিটিশ অফিসার জিম কোকি হচ্ছে প্রথম কোনো ইউরোপিয়ান যে কিনা আটলান্টিক লাইন ক্রস করে প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা পর্যন্ত চলে এসেছিল। আসলে সে যখন অ্যান্টার্কটিকা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে ছিল তখনই সে তার শিপটাকে উল্টো দিকে ঘুরিয়ে ফেলেছিল। সে যদিও অ্যান্টার্কটিকাকে দেখতে পায়নি, তবে সে পানির মধ্যে ভাসমান বরফগুলোকে অবশ্যই দেখতে পেয়েছিল। তাছাড়া তখন সমুদ্রের অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল, মানে এতটাই উত্তাল ছিল যে তখন জাহাজ সামনে নেওয়া ছিল একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য সে ভয় পেয়ে জাহাজটাকে ঘুরিয়ে ফেলেছিল। এই জন্য ক্যাপ্টেন কুক এটা বলেছিল যে অ্যান্টার্কটিকাতে পৌঁছানো এতটাই ভয়ঙ্কর আর এতটা রিস্কি একটা কাজ যে হয়তোবা পৃথিবীর কোনো মানুষ জীবনেও কখনো অ্যান্টার্কটিকা পর্যন্ত পৌঁছাতে পারবে না। তবে ক্যাপ্টেন কুকের পরে এমন অনেক মানুষ ছিল যারা বারবার করে অ্যান্টার্কটিকাতে যাওয়ার ট্রাই করেছিল, তবে কোনোবারই কোনো মানুষ কোনোভাবেই সফল হতে পারেনি। তবে 18 শতকের শুরুর দিকে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে যায় তখন প্রত্যেকটা দেশের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। প্রত্যেকটা দেশই নিজেদের ইকোনমিকে গ্রো করার জন্য একে অন্যের সাথে কম্পিট করা শুরু করে, বিভিন্ন রকমের সামুদ্রিক রুট ডিসকভার করা শুরু করে। প্রত্যেকটা কান্ট্রি চাইছিল যাতে এই নতুন ওয়ার্ল্ডে তারা সুপার পাওয়ার হয়ে ওঠে আর অন্য দেশের উপরে তাদের শাসন জমাতে পারে। আর এই জন্য তখন মিনারেল ডিসকভার করার চাহিদাটা পুরোপুরি পিকে উঠে গিয়েছিল। আর এরপরে 1819 সালে রাশিয়ান এম্পায়ার রাশিয়ান এক্সপ্লোরার ফ্যাবিয়ান ব্যানকে অর্ডার দেয় যাতে করে সে পুরো পৃথিবীর চারপাশে একটা চক্কর দেয় এবং বিভিন্ন আইল্যান্ড এবং বিভিন্ন রকমের মিনারেল ডিসকভার করতে তাদেরকে সে সাহায্য করে। আর এর মাত্র কয়েক বছর পরেই ফ্যাবিয়ান অ্যান্টার্কটিকার খুবই কাছে চলে আসে, আর সে ক্যাপ্টেন কুককে ভুল প্রমাণিত করে অ্যান্টার্কটিকার খুবই কাছে এসে অ্যান্টার্কটিকাকে পর্যবেক্ষণ করে। যদিও ফ্যাবিয়ান সেই মানুষ না যে প্রথম অ্যান্টার্কটিকাতে পা রেখেছিল, কারণ সে তার জাহাজটাকে সেখানে নোঙর করেনি, তবে সেই হচ্ছে মডার্ন পৃথিবীর একমাত্র মানুষ যে কিনা অ্যান্টার্কটিকাকে প্রথমবার চোখ দিয়ে দেখতে পেয়েছিল। 1820 থেকে 1920 পর্যন্ত অনেকেই অ্যান্টার্কটিকাতে আসার ট্রাই করেছিল, বারবার করে তারা অ্যান্টার্কটিকার কাছে এসে আবারও ফেরত গিয়েছিল। তবে 1911 সালে ব্রিটিশ এক্সপ্লোরার রবার্ট ফ্যালকন স্কট সে প্রথমবারের মতো তার শিপ নিয়ে অ্যান্টার্কটিকাতে নোঙর করে এবং প্রথমবারের মতো অ্যান্টার্কটিকাতে পা রাখে। সে অ্যান্টার্কটিকার ভেতর দিকে প্রায় 400 কিলোমিটার চলে যায়। তবে এরপরে ক্ষুধা, খারাপ পরিস্থিতি এবং খারাপ আবহাওয়ার জন্য তাকে আবারও ব্যাক করতে হয়। তবে এই ব্যাক করাটা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ানক একটা ঘটনা, কারণ স্কট আর তার পুরো টিম এই ভয়ঙ্কর তুফানের মধ্যে সেখানেই আটকা পড়ে যায় আর তাদের পুরো টিমের সেখানেই মৃত্যু হয়ে যায়। এরপরে ওয়ার্ল্ড ওয়ার 1 এর পরে অনেকগুলো দেশই অ্যান্টার্কটিকা এক্সপ্লোর করে, সেখানে গিয়ে বিভিন্ন রকমের কার্যক্রম করে
এবং অ্যান্টার্কটিকাকে নিজেদের বলে দাবি করা শুরু করে। 1939 সালে হিটলারের বলাতে নাৎজি বাহিনী প্লেনের মাধ্যমে এখানে নাৎজি ফ্ল্যাগও ফেলে দিয়ে চলে গিয়েছিল, যাতে করে তারা এইটা ক্লেম করতে পারে যে এই জায়গাটা এখন নাৎজিদের জায়গা। তবে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে বিভিন্ন কান্ট্রি এসে এখানে তাদের রিসার্চ সেন্টার স্থাপন করা শুরু করে, আর এইটাই হচ্ছে গিয়ে সেই সময় যেখান থেকে শুরু হয় অ্যান্টার্কটিকা সম্পর্কে বিভিন্ন রকমের মিস্টেরিয়াস তথ্য পাওয়া। আর সবচেয়ে বড় যেই মিস্ট্রি সেটা হচ্ছে গিয়ে অ্যান্টার্কটিকাতে একটা সময় নাকি বরফ পড়তো না। অ্যান্টার্কটিকা ছিল সবুজ ঘন একটা জঙ্গল। ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনের সায়েন্টিস্টদের মতে এখানে তারা ফসিলাইজ উড পেয়েছে, যেটার মানে এইটা দাঁড়ায় যে এখানে একটা সময় ঘন জঙ্গল ছিল, যেটা কিনা এখন বরফের নিচে ঢাকা পড়ে গেছে। আসলে তারা এটা ধারণা করছে যে আজ থেকে 19 বিলিয়ন সাল আগে হয়তোবা এই জায়গাটা গরম আবহাওয়া ছিল, আর তখন এখানে ঘন জঙ্গল ছিল। তাছাড়া এখানে তারা এমন কিছু প্রাণীর ফসিলও পেয়েছে যেগুলো শুধুমাত্র গরম আবহাওয়াতেই বাস করতে পারে। অ্যান্টার্কটিকা সম্পর্কে দ্বিতীয় যেই বড় মিস্ট্রি সেটা হচ্ছে গিয়ে এই ঘন বরফের নিচে নাকি প্রায় 400-র বেশি লেক আছে, যেগুলোর নাকি আলাদা একটা ইকোসিস্টেমও আছে। আর এখানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু জীবজন্তু আছে যেগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না, যেমন এই বড় বড় স্পাইডার এবং সি থ্রু জেলিফিশ। আসলে তারা দাবি করে যে এই বরফের নিচে একটা আলাদা রকমেরই দুনিয়া আছে, যেখানে বিভিন্ন রকমের প্রাণী বাস করে। তবে অনেক যুগ ধরে সমস্ত সায়েন্টিস্টদেরকে যেই ব্যাপারটা সবচেয়ে বেশি কোয়েশ্চেনের মুখে ফেলেছে সেটা হচ্ছে এই ব্লাড ওয়াটারফল। আসলে অ্যান্টার্কটিকার এই ওয়াটারফলকে যদি দূর থেকে আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে মনে হবে যেন সাদা বরফের মধ্যে কোনো এক রক্তের বন্যা বইছে। তবে রিসেন্টলি সায়েন্টিস্টরা এটা ডিসকভার করেছে যে আসলে এইটার কালারটা লাল এই জন্য হয় কারণ এই জায়গাটার মধ্যে সল্টি ওয়াটার বেশি ছিল, যেটার উপরে কয়েকশো ফুট বরফ জমে গেছে, আর এখন সেই জায়গাটা অ্যাটমসফিয়ার থেকে পুরোপুরি ডিসকানেক্ট। আর তাছাড়া এই পানির মধ্যে আয়রনের পরিমাণ অনেক বেশি, এই জন্য যখন এই পানিটা অক্সিজেন এবং রোদের সংস্পর্শে আসে তখন এটার আয়রনগুলো অক্সিফাইড হয়ে যায় এবং এটা দেখতে কিছুটা লাল হয়ে যায়। আসলে সায়েন্টিস্টরা দাবি করে এই কালারটা পুরোপুরি লাল না, এটা হচ্ছে কি লোহার মধ্যে জং পড়লে যেই কালারটা হয় কিছুটা সেরকম একটা কালার। অ্যান্টার্কটিকাতে 3 নম্বর এবং সবচেয়ে বড় যেই মিস্টেরিয়াস ব্যাপারটা সেটা হচ্ছে অনেকেই দাবি করছে এই বরফের নিচে একটা এনশিয়ান্ট সিভিলাইজেশন আছে। অনেকে তো দাবি করছে এখানে স্পেসশিপও দেখা গিয়েছে, যেগুলো হয়তোবা এলিয়েনদের স্পেসশিপ। 2016 সালে গুগল আর্থে অ্যান্টার্কটিকাতে কিছু সাসপিশিয়াস জিনিস লক্ষ্য করা যায়, যেগুলো দেখতে কিছুটা এলিয়েন স্পেসশিপের মতো ছিল। এই জন্য অনেকেই দাবি করছিল এগুলো এলিয়েন স্পেসশিপ। কিন্তু অন্যদিকে যারা পলিটিক্যালি এটা নিয়ে চিন্তা করছিল তারা বারবার করেই বলছিল যে এগুলো হয়তোবা আমেরিকান এবং তাদের সহযোগীদের একটা সিক্রেট মিশন হলেও হতে পারে। আর এখানেই চলে আসে অ্যান্টার্কটিকার হিডেন পলিটিক্যাল ব্যাপারগুলো, যেগুলো সম্পর্কে মানুষ খুব বেশি একটা অ্যাওয়ার না, কেউ এটা নিয়ে খুব একটা কেয়ারও করে না। যেখানে বাকি দেশগুলো নিজেদের জিও পলিটিক্স এবং অন্য জিও পলিটিক্স নিয়ে ব্যস্ত, সেখানে রাশিয়া, চায়না এবং আমেরিকার মতো দেশগুলো অ্যান্টার্কটিকাতে গিয়ে নিজেদের রিসার্চ স্টেশন খুলছে এবং সেখানে বিভিন্ন রকমের মানুষজনকে পাঠানো হচ্ছে। এমনকি চীন তো সেখানে 2টা রিসার্চ সেন্টার খুলে নিয়েছে। 1959 সালের অ্যান্টার্কটিক ট্রিটি মতে পৃথিবীর যে কোনো কান্ট্রি চাইলেই অ্যান্টার্কটিকাতে গিয়ে একটা সায়েন্টিফিক অপারেশন করতে পারবে। তবে এখানে শর্ত হচ্ছে গিয়ে যেই রেজাল্টটা তারা পাবে সেটা পৃথিবীর সবার সঙ্গে শেয়ার করতে হবে। 1952 সালে আমেরিকার জিওলজি ডিপার্টমেন্টের একটা গবেষণা এটা বেরিয়ে আসে যে অ্যান্টার্কটিকার নিচে 500 বিলিয়ন ব্যারেল ন্যাচারাল গ্যাস এবং অয়েল রয়েছে। তবে চীন এবং বাকি দেশগুলো এই তেলের জন্য অ্যান্টার্কটিকাতে গিয়ে এগুলো করছে না, কারণ তারা তেলের উপরে খুব বেশি একটা ইন্টারেস্টেড নেই। কারণ সম্প্রতি অ্যান্টার্কটিকাতে অনেক বেশি পরিমাণে নিউডিয়াম, প্রেডিউডিয়াম, টার্বিয়াম এবং ডিসপোজিয়ামের মতো রেয়ার আর্থ মিনারেল ডিসকভার করা গিয়েছে, যেগুলো অনেক বেশি মাত্রায় আছে। আসলে এই মিনারেলগুলো হচ্ছে গিয়ে সেই সমস্ত মিনারেল যেগুলো প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করা হয়। এখন যেহেতু পুরো দুনিয়ার মনোযোগ গ্যাস এবং তেল থেকে সরে ইলেকট্রনিকের দিকে চলে যাচ্ছে, এই জন্য যদি এই মিনারেলগুলোর উপরে কেউ দখলদারি নিতে পারে তাহলে পরবর্তীতে সেই করবে রাজত্ব। কারণ তারা এটা খুব ভালো করেই জানে যে ইলেকট্রিক কার এবং আয়রন ব্যাটারি হচ্ছে গিয়ে ফিউচার, আর এই ফিউচারকে কন্ট্রোল করার জন্যই প্রত্যেকটা দেশ অ্যান্টার্কটিকার মতো এত ভয়ঙ্কর তুফানের জায়গায় চলে এসেছে। অ্যান্টার্কটিকার লাস্ট এবং সবচেয়ে মিস্টেরিয়াস যে ডিসকভারি সেটা হচ্ছে গিয়ে সাদার্ন ওশেন। আসলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রগুলোর মধ্যে এইটার নাম সবার প্রথমে চলে আসে। আমাদের দুনিয়ার ক্লাইমেট এবং ওয়াটার রিসোর্স এই সাদার্ন ওশনই কন্ট্রোল করে, কারণ এটাই হচ্ছে গিয়ে একমাত্র সমুদ্র যেটা আটলান্টিক, প্যাসিফিক এবং ইন্ডিয়ান ওশনের সাথে সরাসরি কানেক্টেড। পুরো দুনিয়ার 15% কার্বন এই ওশনটাই অবজার্ভ করে। আর তাছাড়া গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আস্তে আস্তে করে এটার গুরুত্ব আরও বেশি বেড়ে যাচ্ছে, কারণ আস্তে আস্তে করে গরমের জন্য বরফ গলে যাচ্ছে, আর বরফ গলে যাওয়ার জন্য বরফের নিচে থেকে বিভিন্ন রকমের খনি উদ্ধার করা হচ্ছে। সমুদ্রের যেই জায়গাটায় পৃথিবীর মানুষ কোনোদিন যাবে বলে কল্পনাও করেনি, সেই জায়গাটা খুব জলদি
একটা বিশাল বড় ট্রেড রুট হতে যাচ্ছে। অ্যান্টার্কটিকা নিয়ে অনেক বেশি গবেষণা করা হচ্ছে, এখনও অ্যান্টার্কটিকা নিয়ে অনেক রিসার্চ করা হচ্ছে। আর এই রিসার্চগুলোর রেজাল্ট সামনে এলে হয়তোবা আমরা এমন কিছু তথ্যও পেতে পারি যেগুলো আমাদেরকে আবারও শক করে দিতে পারে। যাই হোক, আপনি আমাকে কমেন্ট করে জানান যে অ্যান্টার্কটিকাতে আসলেই কি এলিয়েন এসেছিল নাকি এটা আমেরিকার কোনো চাল ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।